এসএসসি পরীক্ষার জন্য যে 200 মার্কের এমসিকিউ নিয়ে কাজ করছি তার পঞ্চম অধ্যায়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো সমাধানের চেষ্টা করি। দেখো, প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি যে জেনন জেনন এর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস কত? আসলে এইভাবে বিষয়টা দেখলে আমাদের অনেকের কাছে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তবে এটার ট্রিকটা আমাদের অবলম্বন করতে হবে। জেনন কি? জেনন হলো একটি নিষ্ক্রিয় মৌল। জেনন একটি নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌল কারা? আমরা জানি যে গ্রুপ 18তে যে মৌলগুলো রয়েছে সেগুলো কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এবং অর্গানিসন। এই 7টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তো এদের মধ্যে শুধুমাত্র হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, অর্থাৎ শেষ শক্তি স্তরে তার 2টা ইলেকট্রন থাকে। নিয়নের 1s2, 2s2, 2p6, অর্থাৎ শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। তো একইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি, দেখো এরকম। ক্রিপ্টনের লাস্টে হবে 4s2, 4p6, জেননের হলো 5s2, 5p6, রেডনের হলো 6s2, 6p6, অর্গানিসনের হলো 7s2, 7p6। অর্থাৎ এই যে আর্গন থেকে অর্গানিসন পর্যন্ত প্রত্যেকটা মৌলের শেষ শক্তি স্তরের কি 8টি করে ইলেকট্রন আছে। তো আমাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে কি বলে বলো তো? যোজ্যতা ইলেকট্রন বলে, তাই না? তো এখানে ওইটাই করা হয়েছে যে জেননের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত। উত্তর কত বলো তো এবার? 8টি। ঠিক আছে, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। পরের প্রশ্নে যাই। হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা স্তর। হ্যালোজেন কারা? দেখো, গত অধ্যায়ে বলছিলাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। তো হ্যালোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত? একটার যা বাকিগুলো তাই হবে। 1s2, 2s2, 2p5, অর্থাৎ শেষ শক্তি স্তরে তার ইলেকট্রন কত দেখো তো? 7টি। তাহলে অ্যান্সার 7 কোথায় আছে? এই যে। নেক্সট, কোন মৌলের যোজনী এবং যোজ্যতা স্তর যোজ্যতা ইলেকট্রন একই? এটার জন্য 2টা রুলস আমরা মনে রাখবো, তাহলে এই জাতীয় যে কোনো প্রশ্ন দিক না কেন সেটা তুমি পারবা। এবং প্রশ্নটি দেখো 2025-এ আসছে ঢাকা বোর্ড। সেটি কি? যদি আমার মৌল ধাতু হয়, মৌল যদি ধাতু হয় তাহলে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই হবে। আর যদি মৌলটি অধাতু হয় তাহলে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন হবে। এইটুকু শুধু মনে রাখবো আমরা, তাহলেই পারবো। তাহলে এখানে কি বলতেছে দেখো, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন একই বলতেছে। তাহলে কার ক্ষেত্রে একই? ধাতুর ক্ষেত্রে একই। তাহলে আমরা জাস্ট শুধু অপশনগুলোর ভিতরে ধাতুকে খুঁজবো, আর কিচ্ছু না। তো দেখো, ক্যালসিয়াম প্রথমেই বলি, ক্যালসিয়াম এই যে দেওয়াই আছে, এটি হলো ধাতু। ক্লোরিন একটি অধাতু, তারপরে সালফার একটি অধাতু, আর আর্গন তো হলো নিষ্ক্রিয় মৌল। তাহলে ধাতু কোনটা? ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম হলো সঠিক অ্যান্সার। এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে স্যার ধাতু অধাতু আবার কিভাবে চিনব? অবশ্যই একটু কষ্ট করতে হবে। তারপর আমি একটু বলি যে গ্রুপ 1, 2 অবশ্যই ধাতু, 3 থেকে 12 এদেরকেও ধাতু বলা হয়। আর লাস্টের দিকে অর্থাৎ লাস্টে বলতে কোনটা? পর্যায়ে 18তে আছে তোমার নিষ্ক্রিয় মৌল। তাহলে তার আগের যে 2-3টা গ্রুপ রয়েছে এগুলো সবই হলো অধাতু। এভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়?
দেখো অনেক মৌল আছে যোজ্যতা ইলেকট্রন দেখায়, তবে আমাদের বইয়ের তথ্যটা আমাদের জানা জরুরি বেশি, কারণ পরীক্ষায় প্রশ্ন আসে বই থেকেই। ঠিক আছে, তো আমাদের বইতে আসতে পারে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এরকম মৌল আছে অনেকগুলো, তার মানে পরীক্ষায় আসে যেগুলো সেগুলো হলো 4টি মৌল। তাহলে পরিবর্তনশীল যোজনী দেখায়, একটা হলো কার্বন, তারপরে আছে ফসফরাস, তারপরে সালফার, তারপরে আয়রন। এই 4টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে 100%। পরিবর্তনশীল যোজ্যতা রিলেটেড প্রশ্ন যদি পরীক্ষায় দেওয়া হয় তাহলে তুমি নিশ্চিত থাকো এই 4টার ভিতর থেকেই দেওয়া হবে। চলো এগুলো যোজনী জেনে নিই। কার্বনের যোজনী হলো 2 আর 4, ফসফরাসের 3 এবং 5, সালফারের 2, 4 এবং 6, ফসফরাসের 2 এবং 3। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে যেগুলো দেখো, এর ভেতরে ফসফরাস, এই যে ফসফরাস আছে। অ্যালুমিনিয়ামের যোজনী 3 একটাই, ম্যাগনেসিয়ামের যোজনী এখানেও একটাই, সেটি হলো 2, আর সোডিয়ামের যোজনী 1, আর ফসফরাসের যোজনী 3 এবং 5। যেহেতু 2 রকমের যোজনী প্রদর্শন করতেছে এটাকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী। নেক্সট, ফসফরাস অণুর সংকেত কোনটি? এমনি নর্মালি কিছু সংকেত আমাদের জানা জরুরি, যেমন কিছু গ্যাস আছে যেগুলো সবসময় এই অবস্থায় থাকে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা সব সময়ের জন্য দ্বিপরমাণুক। এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করলে অবশ্যই এই ফর্মেই বিক্রিয়া করে, একটু মনে রাখবো আমরা। তারপরে আছে ত্রিপরমাণুক। ত্রিপরমাণুক, ত্রিপরমাণুক মানে 3টা পরমাণু থাকে। এর উদাহরণ হলো ওজোন গ্যাস। তারপরে হলো 4 পরমাণুক থাকে, মানে 4টা পরমাণু থাকে, 4টা পরমাণু থাকে, এরকম উদাহরণ হলো কি ফসফরাস P4। আরেকটা থাকে অষ্টপরমাণুক। অষ্টপরমাণুক একটু মনে রাখার চেষ্টা করব, কেশে S8। তো তোমাদের পরীক্ষায় এই 3টার ভিতর থেকেই একটাকে দেওয়া হয়। এই 3টা মনে রাখলেই এই জাতীয় প্রশ্ন তুমি সব পারবা। ঠিক আছে, এখন প্রশ্ন কোনটা? ফসফরাস অণুর সংকেত কোনটা বলো? ফসফরাস অণুর সংকেত কত? P4। খুবই সিম্পল। নেক্সট, নিচের কোন যৌগে এস এর মানে সালফারের সুপ্ত যোজনী 2? আচ্ছা, তার জন্য আমাকে জানতে হবে সুপ্ত যোজনী মানে কি। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কোনটা জানো তো? মানে বিক্রিয়ায় অংশ নেওয়ার সময় যে যোজনীটা ব্যবহার হয়েছে বা প্রকাশ পায়। একটু দেখো, এখানে হাইড্রোজেনের কাছে 2 লেখা, তাহলে এখানে অবশ্যই হাইড্রোজেনের যোজনী সালফারের কাছে লেখা, তার মানে সালফারের যোজনী হলো এখানে সক্রিয় আছে হলো 2। এখানে এই যে সালফারের যোজনী ফ্লোরিনের কাছে লেখা, তার মানে এখানে সালফারের সক্রিয় আছে 4, এখানে সালফারের সক্রিয় আছে 6, কিন্তু এখানে এটাকে যদি আমরা ঠিক করে লিখি S2O6, তার মানে এখানে সক্রিয় আছে 6। আচ্ছা, কি বলছিলাম? সর্বোচ্চ যোজনী, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত? 2, 4 এবং 6। তাহলে সূত্র কি বলছে? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, দেখো হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে 6 - 2 = 4। SF4 এর ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে 6 - 4 = 2। SF6 এর ক্ষেত্রে যদি একই সূত্র ব্যবহার করি তাহলে 6 - 6 = 0। যদি SO3 এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এখানে দেখো সালফারের যোজনী হলো কত? 6, আর অক্সিজেনের যোজনী 2, তার মানে এখানেও 6 - 6 0। কিন্তু আমার প্রশ্নে কি চাওয়া হয়েছে বলো তো? প্রশ্নে চাওয়া হয়েছে যে সালফারের সুপ্ত যোজনী 2। তাহলে আমরা কি মান বের করলাম?
এগুলোই তো সুপ্ত যোজনী বের করছি। তাহলে এই সুপ্ত যোজনীর ভিতর থেকে 2 কোনটায় আছে দেখো তো, এই যে 2, তাহলে 2 কার জন্য? SF4। তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট, N2O5, তার মানে নাইট্রোজেনের যোজনী এটা আর অক্সিজেনের যোজনী হলো এটা। তার মানে এখানে নাইট্রোজেনের যোজনী হলো 5 প্রকাশ পেয়েছে, এটা হলো সক্রিয় যোজনী। একটু আগে এটাই করছিলাম। তাহলে নাইট্রোজেনের আমরা জানি যে 2টা যোজনী আছে, সেটি হলো 3 এবং 5। তাহলে এখানে সুপ্ত যোজনীর কথা বলছে, সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী মানে কি? 5 মাইনাস এখানে কত আছে? 5, তার মানে কত? 0। অ্যান্সার 0। নেক্সট, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সক্রিয় যোজনী কত? তাহলে একটু আগে আমরা শিখলাম, দেখো কার্বনের যোজনী হলো 2 আর 4, আর কার্বন মনোক্সাইড যৌগটাকে লিখলে এইভাবে, কিন্তু আসলে এটার অ্যাকচুয়াল গঠনটা হলো এরকম C2O2। তাহলে এখানে এই অক্সিজেনের যোজনী হলো এই 2 আর কার্বনের যোজনী হলো এটা, ঠিক আছে? কিন্তু 2 2 মিলে যাওয়ার কারণে এটাকে সংক্ষিপ্ত করে এই আকারে লেখে, এটাই আমরা চিনি। এটাই হলো কার্বন, এটাই হলো কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তো এখানে সক্রিয় আছে কত? 2, তাহলে অ্যান্সার হলো 2। নেক্সট, নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়? এই যে একটু আগে মনে হয় এটা করলাম, পরিবর্তনশীল যোজ্যতা দেখায় কোনটা? এই যে আমি কি বলছিলাম, কার্বন, ফসফরাস, সালফার, আয়রন। তো তোমার এই প্রশ্নের উত্তরে কি আছে দেখি তো, কোনটা অপশন আছে? জিঙ্ক, জিঙ্কের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3। এই যে আয়রন, আয়রনের যোজনী 2 এবং 3, তার মানে এটা অ্যান্সার। নেক্সট, কোন যৌগমূলকের যোজনী 1? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে এখান থেকে যৌগমূলক সম্পর্কিত। তো এগুলো আমরা একটু জেনে নিই যে 1 যোজনী কাদের হয় সাধারণত। দেখো, 1 হলো নাইট্রেট আয়ন, তারপরে অ্যামোনিয়াম আয়ন, তারপরে আছে ফসফোনিয়াম আয়ন, হাইড্রক্সাইড বা হাইড্রক্সিল আয়ন, তারপরে ম্যাঙ্গানেট আয়ন, বাইকার্বনেট আয়ন। এদের যোজনী সাধারণত 1 হয়। 2 হয় কাদের? 2 আছে তোমার কার্বনেট, সালফেট কিংবা সালফাইট, তারপরে আর কি ক্রোমেট। 3 আছে কার? ফসফেট, ঠিক আছে? এইগুলো মোটামুটি তোমাদের বইতে যেহেতু দেওয়া আছে, এই ভিতর থেকেই প্রশ্ন আসার কথা। তো এখানে কি বলছে? কোন যৌগমূলকের যোজনী 1? তাহলে দেখো, এই যে এটার 1, এটার 2, এটারও 2, এটার 3, তাহলে অ্যান্সার হলো ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। ফসফেট, এই যে একটু আগে বলতেছিলাম ফসফেট, ফসফেটের যোজনী কত দেখো তো? ফসফেটের যোজনী হলো 3। তাহলে ফসফেট যৌগমূলকের আধান কোনটা? এখানে যোজনী চাই না, আধান চাইছে। তাহলে ফসফেটের উপরে কত লেখা আছে দেখো তো? ফসফেটের উপরে লেখা আছে কি 3 মাইনাস, তাহলে তার আধান কত? -3। আধান হলো -3। নেক্সট, কোনটি ধনাত্মক যৌগমূলক? ফসফোনিয়াম, কি লিখছিলাম একটু আগে মনে পড়ে? ফসফোনিয়াম, সালফেট, নাইট্রেট, বাইকার্বনেট। তাহলে ধনাত্মক কার দেখো তো? দেখেই বোঝা যাচ্ছে ফসফোনিয়াম। নেক্সট, ম্যাগনেসিয়াম ফসফেট, এই যৌগে পরমাণুর সংখ্যা কত? এই পরমাণুর সংখ্যা কত এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, এটা অনেকগুলো বোর্ডে আসছে। এই প্রশ্ন জানতে হলে তোমাকে যোজনী জানতে হবে মাস্ট। আজকে যদি সুযোগ থাকে আমি যোজনীগুলো মুখস্থ করার একটা শর্ট টেকনিক দিয়ে দেবো ইনশাল্লাহ। ম্যাগনেসিয়াম ফসফেট, দেখো আমরা জানি যে ম্যাগনেসিয়ামের যোজনী 2
আর ফসফেট আয়নের যোজনী হলো 3। এবার যোজনী জানা থাকলে লাভটা দেখো, এই যে ম্যাগনেসিয়াম এবং ফসফেট বসাইলাম, এরপর জাস্ট যোজনীটা পরিবর্তন করে দাও, আর কিচ্ছু না। অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী এই যে ফসফেটকে ব্র্যাকেট দিয়ে ঘিরে এখানে দিয়ে দিলাম, আর ফসফেটের 3 এই যে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল ম্যাগনেসিয়াম ফসফেট। খুবই সিম্পল। তবে যখন দেখবো যে আমরা সমান সমান যোজনী হয়ে গেছে, তখন সেটা লিখবো না। আর যদি কারো যোজনী 1 হয় তাহলে লিখবো না। এই 3টা রুলস যদি তুমি মানো, তাহলে যে কোনো যৌগ তুমি গ্রহণ করতে পারবা। ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম ফসফেটে এখানে পরমাণু চাইছে, তো এখানে একটু দেখোই আমরা কি পাইলাম। এখানে ম্যাগনেসিয়াম আছে দেখো 3টা, আর এইটার মধ্যে পরমাণু আছে কয়টা দেখো তো, একটা ফসফরাস, 4টা অক্সিজেন, তার মানে 4 আর 1 5। কিন্তু এখানে 2 লেখার কারণে 5 দুগুণে 10, তাহলে এর সাথে আরো 10 যোগ করো, 10 যোগ করলে মোট হয় 13। ঠিক আছে? তার মানে টোটাল এখানে পরমাণু হলো, টোটাল পরমাণু কয়টা? 13টা। তাহলে অ্যান্সার হলো 13। ঠিক আছে? নেক্সট, আয়রন 3 একটু মাথায় রাখবা। নাইট্রেট যৌগে পরমাণুর সংখ্যা কত? আয়রন 3, আমরা কি জানি যে আয়রনের যোজনী 2ও হতে পারে, 3ও হতে পারে। তাহলে আয়রন 3 মানে এই 3কে মিন করতেছে। আর একটু আগে আমরা নাইট্রেট জানি, নাইট্রেট NO3-, এটার যোজনী হলো 1। তাহলে আয়রন আর নাইট্রেট পাশাপাশি বসালাম, নাইট্রেটের যোজনী আয়রনের কাছে লিখবো 1, তাহলে 1 লেখার দরকার নাই, কিন্তু 3টা আমরা লিখবো, তাহলে মানে নাইট্রেটকে ঘিরে এই যে 3, এর হলো আয়রন নাইট্রেট। এর পরমাণু সংখ্যা চেয়েছে, তাহলে এটার ভিতরে এখানে আয়রন আছে আমরা দেখতেছি 1টা, আর নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন 1টা, অক্সিজেন 3টা, 4, 4-এর সাথে 3 গুণ 12 প্লাস 12 সমান কত হলো? 13টি। এই যে 13 হলো অ্যান্সার। নেক্সট, ফসফোনিয়াম ফসফেট এর সঠিক সংকেত কি? দেখো, ফসফোনিয়াম PH4+, এটা যোজনী হলো 1, আর ফসফেট PO4 3- এর যোজনী হলো 3। তাহলে ফসফোনিয়াম প্লাসটাকে আগে দিলাম, মাইনাসটা পরে নিলাম। এবার যোজনী চেঞ্জ, ফসফোনিয়াম এর যোজনী 1, ফসফেটের কাছে লেখার কোনো প্রয়োজন নাই, ফসফেটের 3, তার মানে ফসফোনিয়ামটাকে ঘিরে এখানে 3। দেখো তো এই অপশনটা কোথায় আছে? PH4 3 PO4, এই যে ক নাম্বার হলো অ্যান্সার। বুঝতেছো? যোজনী যদি তুমি জানো, তাহলে এই প্রশ্ন কোনো প্রশ্নই না। ঠিক আছে? দেখো, ইউরিয়ার আণবিক ভর কত? এটার জন্য একটু মুশকিল আছে, কারণ ইউরিয়ার সংকেত তোমাকে জানতে হবে, এটা মুখস্থ। প্র্যাকটিস করতে করতে এমনিতেই আমাদের আয়ত্তে চলে আসে, তারপরে মুখস্থ থাকা লাগবে। ইউরিয়া, দেখো ইউরিয়ার সংকেতটি হলো এমন যে 2 পাশে NH2, মাঝখানে CO, এইটা হলো মূলত ইউরিয়ার সংকেত। এটাকে আমরা সংক্ষিপ্ত করে এভাবেও লিখি অনেকে, NH2, বাইরে হলো 2। যাই হোক, তাহলে এখানে আমরা কি কি দেখতেছি দেখো তো, কার্বন আছে 1টা, অক্সিজেনও আছে 1টা, নাইট্রোজেন আছে 2টা, আর হাইড্রোজেন আছে 2 দুগুণে 4টা, হাইড্রোজেন আছে 4টা। এখন শুধু পারমাণবিক ভরগুলো লিখে দাও। কার্বনের জন্য 12, তার মানে 12 একে 12, অক্সিজেনের 16, 16 একে 16, নাইট্রোজেনের 14, 14 দুগুণে 28, হাইড্রোজেনের 1, 4 একে 4, যোগ করে দেখো 32, আর এদিকে 28, তার মানে 60। তাহলে ইউরিয়ার আণবিক ভর কত? 60। এটা হলো অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। নেক্সট, প্রোপেনের একটি অণুতে কয়টি একক বন্ধন আছে? প্রোপেনের একটি অণু, প্রোপেন কি স্যার? প্রোপেন হলো অ্যালকেন। আর অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। অর্থাৎ প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন 3 নাম্বার। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে আমরা কি পাই দেখো তো, C3H পাবো কত? দ্বিগুণের চেয়ে 2 বেশি, তার মানে 3 এর ডাবল হলো 6, 6 থেকে 2 যোগ করলে 8, C3H8। তার মানে প্রোপেনকে যদি আমরা ভেঙে লিখি এইভাবে,
দেখো আমরা এরকম পাবো, প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত থাকতে হবে। হয়েছে। এখন যদি আমরা এইগুলোতে হাইড্রোজেন বসিয়ে দেই, দেখো মিলছে কিনা। 3টা কার্বন হতে হবে, 8টা হাইড্রোজেন। তাহলে 1 2 3 4 5 6 7 8। ওকে, অল ডান। এখন কি বলতেছে, একটি অণুতে, এই হলো প্রোপেনের একটি অণু, এখানে কয়টি একক বন্ধন আছে? একক বন্ধন মানে কার কথা বলছে জানো? একক বন্ধন মানে এইগুলো, এই যে আমরা গণি 1 2 3 4 5 6 7 8। এই যে দেখো ভিতরেও কিন্তু আছে, এই যে 9, এই হলো 10। তার মানে 10টা একক বন্ধন আছে। অ্যান্সার হলো 10। খুবই সিম্পল। নেক্সট, কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী? অষ্টকের চাইতে 2 এর নিয়ম মানে দেখি একটু ভেঙে ভেঙে। PCl3, তার মানে ফসফরাসের আমরা লাস্টে জানি 5টা ইলেকট্রন আছে, এই হলো 5টা। তো এর মধ্যে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে। তার মানে এইগুলো হলো বন্ধন ইলেকট্রন। তাহলে ফসফরাসের শেষ শক্তি স্তরে এখন ইলেকট্রন হয়ে গেছে 6 আর 2 8। ক্লোরিনেরও শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8, কারণ ক্লোরিনের অলরেডি ছিল কয়টা? 7টা। একটা ইলেকট্রন শেয়ার করে 8 হয়ে গেছে। তার মানে এখানে ফসফরাস অষ্টক পূরণ করছে, ক্লোরিনও অষ্টক পূরণ করছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যাই। অ্যালুমিনিয়াম, দেখো একটা অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা। তাহলে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের আকার লাভ করছে, তার মানে সে অষ্টক পূরণ করছে। আবার ক্লোরিন একটা একটা করে 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন গ্রহণ করে তারাও অষ্টক পূরণ করছে। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামও অষ্টক পূরণ করেছে, ক্লোরিনও অষ্টক পূরণ করছে। আচ্ছা, এবার দেখো নাইট্রোজেন, আমরা জানি এখানেও নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে লাস্টে। ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। তাহলে এখানে 3টা ক্লোরিন যুক্ত হয়ে কত? 6 আর 2 8। এখানে কিন্তু নাইট্রোজেনও অষ্টক পূরণ করেছে, ক্লোরিনও অষ্টক পূরণ করছে। কিন্তু এবার আসি NH3, এখানে দেখি তো, এলো নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, এখানে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এখানে কি হয়েছে দেখো তো, এখানে হাইড্রোজেন 3টার সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন কিন্তু অষ্টক পূরণ করেছে, কিন্তু হাইড্রোজেনের কি হয়েছে? হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে মাত্র 2টা করে ইলেকট্রন। একটু তুলনা করে দেখো কি অবস্থা। প্রশ্নে কি বলছে, কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী? তাহলে 2 এর নিয়ম মানছে এখানে কি? 2 এর নিয়ম মানছে কি? হাইড্রোজেন। তার মানে যৌগটা হবে অ্যামোনিয়া। নেক্সট, কোন যৌগের অষ্টক অসম্পূর্ণ? অষ্টক অসম্পূর্ণ। কার্বনের ক্ষেত্রে যাই। কার্বন ডাই অক্সাইডে কি বলতেছে দেখো, কার্বনের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, 2টা অক্সিজেন, এই যে 2টা করে ইলেকট্রন শেয়ার করে কি করছে? কার্বন ডাই অক্সাইড গঠন করছে। এখানে কার্বনের কত? 2 এ 2 4 4 4 8টা অষ্টক পূরণ হয়েছে, অক্সিজেনেরও অষ্টক পূরণ হয়েছে। কারণ অক্সিজেনের কত ছিল দেখো, এই যে অক্সিজেনের শেষ শক্তি স্তরে ছিল 6টা, এই হলো 6। তার মানে কি, এই শেয়ার করা ইলেকট্রন, এখন যদি অক্সিজেনের দিকে নিয়ে নেয় তাহলে অক্সিজেনের 8টা হয়ে গেল। কার্বন যদি এইভাবে ইলেকট্রন শেয়ার করে নেয়, কার্বনেরও অষ্টক পূরণ হলো, আবার এই অক্সিজেনেরও অষ্টক পূরণ হয়েছে। হিসাব করে দেখো প্রত্যেকটা বৃত্তের মধ্যে 8টা করে ইলেকট্রন আছে। ঠিক আছে। BF3 বোরন 5 নাম্বার। তার মানে বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা, তাই তো? বেরিলিয়াম বোরন, হ্যাঁ 5টা। এখন 3টা ফ্লোরিন যদি যুক্ত হয়, এখানে একটা ফ্লোরিন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন।
না সরি, বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টা কেন, এখানে আছে 3টা। বোরনের আছে 3টা, এই হলো 3টা। কারণ বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, তার মানে শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টা, এই হলো 3টা। তো এখন যদি 3টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়, এই হলো 3টা ফ্লোরিন, দেখো তো কি অবস্থা। তাহলে বোরনের শেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা টোটাল কত হচ্ছে? 6টা। 6টা মানে কি অষ্টক পূরণ করছে? অবশ্যই করে নাই, তাহলে মানে বাকিগুলো দেখার দরকারই নাই, এটা অ্যান্সার। ওকে, বাকিটা তোমরা চাইলে ট্রাই করে নিতে পারো। নেক্সট, ক্যালসিয়াম হাইড্রাইড কোন যৌগের উদাহরণ? সমযোজী আয়নিক উদ্বায়ী যৌগ। এখানে ক্যালসিয়াম আর হাইড্রোজেন, তার মানে ক্যালসিয়াম যেহেতু ধাতু আর হাইড্রোজেন হলো অধাতু, তাহলে আমরা কি জানি ধাতু আর অধাতু মিলে তৈরি হয় আয়নিক যৌগ। আয়নিক, এগুলো আয়নিক যৌগ। অধাতু অধাতু হলে সেটা হতো সমযোজী। আচ্ছা, কোনটি সমযোজী অণু গঠন করেছে? তাহলে অধাতু সমযোজী যৌগ গঠন করেছে। অধাতু কোনটা চিনি, সোডিয়াম হলো ধাতু, নিয়ন হলো নিষ্ক্রিয় মৌল, নিয়ন এটা কি নিকেল, নিকেল হলো একটি ধাতু, আর নাইট্রোজেন হলো অধাতু। অ্যান্সার কি? সমযোজী অণু গঠন করছে কে? নাইট্রোজেন। নেক্সট, ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড মানে 3টা ক্লোরিন, এই অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে মানে ইলেকট্রন শেয়ার হয়েছে কয় জায়গায়? দেখো তো, ফসফরাসের লাস্টে ছিল এইরকম। এখন যদি 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয় ইলেকট্রন শেয়ার করে, এই ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, তারপরে অ্যান্সার কি? 1 2 3 5, তার মানে এই যে শেয়ার করছে কয় জায়গায়? 1 2 3, তার মানে অ্যান্সার হলো 3। নেক্সট, নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি? মুক্ত জোড় ইলেকট্রনের কনসেপ্টটা কি? যে বন্ধন গঠনের পর শেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন অব্যবহৃত থেকে যায় তাহলে তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। দেখো তো, নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনের কি অবস্থা? শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা, তাহলে এই হলো নাইট্রোজেন, আর পাশে আরেকটা নাইট্রোজেন, তাহলে বন্ধন গঠনে অংশ নিচ্ছে কয়টা? 3টা। তার মানে এই যৌগের ক্ষেত্রে, এই যে নাইট্রোজেন অণুর ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন হলো, মুক্ত জোড় ইলেকট্রন হলো এই যে একটা, এই একটা, তার মানে এখানে লোন পেয়ার ইলেকট্রন হলো মোট 2 জোড়া। ঠিক আছে, এখন দেখো অক্সিজেন, অক্সিজেনের কি অবস্থা? অক্সিজেন, অক্সিজেনের শেষে আছে কয়টা? 6টা, তাহলে সে আরো একটা অক্সিজেন, এই তো, তাহলে এখানে বন্ধনে অংশ নিচ্ছে কারা? বন্ধনে অংশ নিচ্ছে এইটুকু, তাহলে মুক্ত অবস্থায় থেকে যাচ্ছে 1 2 3 4, 4টি, এখানে 4। ওকে, এখন দেখো ক্লোরিন Cl2, ক্লোরিনের শেষে একটা 7টা ইলেকট্রন মোট, এই হলো 7টা, তাহলে একটা ক্লোরিন এখানে শেয়ার করতেছে, তাহলে বন্ধনে অংশ নিল কয়টা? মাত্র 2টা, মানে 1 জোড়া, তাহলে বাকি আছে 1 2 3 4 5 6, তার মানে এইখানে মুক্ত জোড় ইলেকট্রন হলো 6টা, মানে জোড় প্রতি জোড় কিন্তু 1, আমি কাউন্ট করছি। হাইড্রোজেন, হাইড্রোজেনের কি অবস্থা? হাইড্রোজেনের তো ইলেকট্রন আছেই একটা, পাশে আরেকটা হাইড্রোজেন, তার মানে এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন
এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, মুক্ত জোড় ইলেকট্রন নাই। এখন প্রশ্ন করা হয়েছিল কি বলো, যে কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি? কোন অণুতে বেশি? ক্লোরিনের অণুতে বেশি। তবে এই প্রশ্নটি করার আগে আমাদের এইটার অণুর সংকেতগুলো কেমন এটা কিন্তু জানতে হবে, যদিও আমি এর আগেও বলে দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। নেক্সট, ফসফরাস পেন্টাক্লোরাইড এর কেন্দ্রীয় পরমাণুর শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? ফসফরাস পেন্টাক্লোরাইড, তার মানে PCl5। ফসফরাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে এরকম 5টা। এখন 5টা ক্লোরিন যদি যুক্ত হয়, এই যে ক্লোরিন, 5টাই ক্লোরিন, ওকে, এই হলো 5টা ক্লোরিন। প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু এরকম 7টা করে ইলেকট্রন, তার মানে একটা বন্ধনে অংশ নিচ্ছে, বাকি 6টা মুক্ত অবস্থায়। আমি একটু লিখেই দিই। প্রশ্ন একটা শেখো, আর বাকিগুলো আসলেও যেন পারা যায় ওইভাবে তৈরি হও। ওকে, অন্যান্যদের ভিডিও দেখে একবারে চিন্তা করে বসে না, ওইগুলোই আসবে। তোমরা বেসিকটা শিখে রাখো, যেভাবেই প্রশ্ন আসুক তোমরা যেন পারো। ঠিক আছে, এখানে দেখো, তাহলে আমরা জানি কি বন্ধনে অংশ যারা নেবে সেগুলোকেই বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। এই যে বন্ধনে অংশ নিছে, এই যে বন্ধনে অংশ নিছে, বন্ধনে অংশ নিছে, বন্ধনে অংশ নিছে। তাহলে প্রত্যেকটা ক্লোরিনের একটা করে ইলেকট্রন, অর্থাৎ মোট 5 জায়গাতে বন্ধনে অংশ নিয়েছে। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? উত্তর হলো 5টি, কারণ 5 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশ নিছে। আর যদি বন্ধন ইলেকট্রনের মোট সংখ্যা যদি চাইতো, বন্ধন জোড় 2টা মিলে কিন্তু 1 জোড়া, জুতা কেনার মতো। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? 5। আর বন্ধন ইলেকট্রন সংখ্যা কত? তখন উত্তর হতো কিন্তু 10। এটা একটু ভালো করে বুঝে নিবা। নেক্সট, কোন অণুতে ত্রিবন্ধন আছে? ত্রিবন্ধন আছে, অবশ্যই এটি নাইট্রোজেন। এই যে নাইট্রোজেনের যোজনী 3, এটা এইভাবে থাকে নাইট্রোজেন। ফ্লোরিনের যোজনী হলো 1, ওই জন্য ফ্লোরিনের সাথে আরেকটা ফ্লোরিন এইভাবে থাকে। তারপরে C3F6, 1 2 3 ফ্লোরিন। তাহলে এখানে ফ্লোরিন থাকে, যদি এখানে একটা ডাবল বন্ধন দেই তাহলে এখানে থাকবে 2টা, এখানে 1টা, এখানে 3টা। তাহলে 3 আর 1 4 আর 2 6, এভাবেও হতে পারে। তার মানে এখানে দ্বিবন্ধনে বেশি নাই। তারপরে C2F4, তার মানে এখানে 2টা ফ্লোরিন, এখানে 2টা ফ্লোরিন। তাহলে আমার প্রশ্ন হলো 3 বন্ধন থাকবে কোথায়? নাইট্রোজেন। এই যে এটাই হলো অ্যান্সার। নেক্সট, কোন অণুতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? কোন অণুতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে কোন যৌগে বলো তো? সমযোজী যৌগে। তাহলে এখানে সমযোজী যৌগ খুঁজতে হবে। আর সমযোজী যৌগ চেনার উপায় হলো, একের অধিক যদি মৌল থাকে মৌলগুলো অবশ্যই অধাতু হবে, ধাতু হওয়া যাবে না। তাহলে এখানে আমরা কি দেখতেছি? কপার সালফেট, এনাদের কপার হলো ধাতু। সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম হলো ধাতু। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হলো ধাতু। তার মানে অ্যান্সার হলো এটা। অন্যভাবে চিন্তা করতে পারো, দেখো এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, 3টাই হলো অধাতু। তার মানে অ্যান্সার হলো গ্লুকোজ। নেক্সট, কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এই প্রশ্ন তুমি যদি আমার কাছ থেকে লিখে নাও, 100% একটা প্রশ্ন এখান থেকে আসবেই, এই টপিক থেকে। বিশেষ করে এই যে কোনটি পানিতে দ্রবণীয় অথবা কোনটি পানিতে অদ্রবণীয়, এই রিলেটেড একটা না একটা প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো এইটা জানার জন্য আমাদের একটু মুখস্থ বিদ্যার অবলম্বন করতে হবে। কারণ এই যৌগগুলো দেখো,
এই যৌগগুলো আমাকে একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। আমার এই যে বাম পাশে, এই বাম পাশের যে যৌগগুলো আয়নিক যৌগ আছে, কিছু পোলার সমযোজী যৌগ আছে, এই যৌগগুলো হলো পানিতে দ্রবণীয়। আর এই পাশের যে যৌগগুলো দেখছো আমার হাতের বামে, এই যৌগগুলো অপোলার সমযোজী আছে এবং কিছু আয়নিক যৌগ আছে, এরা কিন্তু পানিতে অদ্রবণীয়। এইটুকু বাবা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের প্রশ্নটা কি বলছে দেখো, যে কোনটি পানিতে দ্রবণীয়? ক্যালসিয়াম সালফেট, আয়রন হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট, এগুলো কেউই পানিতে দ্রবণীয় নয়। এখানে ক্যালসিয়াম সালফেট আমরা লিখে দিতে পারি, ক্যালসিয়াম সালফেট। ওকে, তারপরে আরেকটা কি বললাম, আয়রন হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, এটা কিন্তু বা মানে ফেরাস হাইড্রোক্সাইড অথবা ফেরিক হাইড্রোক্সাইড, এগুলোও পানিতে অদ্রবণীয়, এরা তলানি হিসেবে জমে থাকে। তো এই ইনফরমেশনগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই জাতীয় প্রশ্নে অ্যান্সার করা সম্ভব। 2-1 দিন প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখো কভার হয়ে যাবে। কোন যৌগটি পানিতে, এটার অ্যান্সারটা কি হলো? অ্যান্সার হলো কিন্তু এটা, পানিতে দ্রবণীয়। নেক্সট, এখানে বলতেছে কোনটি পানিতে অদ্রবণীয়। দেখো তো, লিথিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, মিথেন, অদ্রবণীয় কারা? তুমি শুধু এইটুকু মনে রাখো, তোমার দুইটা কিন্তু মনে রাখার দরকার নাই। অদ্রবণীয় কারা এটুকু জানা থাকলে দ্রবণীয় বাকিগুলো। তাহলে এখানে দেখো তো মিথেনকে পাওয়া যায় কিনা, মিথেন, এই যে মিথেন, তাহলে মিথেন কি পানিতে অদ্রবণীয়? এখানে দেখো মিথেন আছে, তার মানে অ্যান্সার হলো মিথেন। নেক্সট, কোনটি দ্বারা, এগুলো সহজ প্রশ্ন, বৈদ্যুতিক তার তৈরি করা হয়? আমরা জানি বৈদ্যুতিক তার তৈরি করার জন্য কপার ব্যবহার করা হয়, কপার ওয়্যার সবচেয়ে বিখ্যাত। ওকে, নেক্সট, ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে বন্ধন জোড় ইলেকট্রন 5টি। একটু আগে আমরা প্রমাণ করছি এটা 5টি। অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। ফসফরাস একটু খেয়াল করে দেখি তো, ফসফরাস কই গেল? ফসফরাস এই যে, এখানে ফসফরাসের শেষ শক্তি স্তরটা খেয়াল করো তো, এখানে মোট দেখো ইলেকট্রন আছে কয়টা? ফসফরাসের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে মোট কয়টা? 10টা। 10টা মানে কি, আমার অষ্টকের চাইতেও বেশি। অষ্টক নিয়ম অনুসারে শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা 8টা, কিন্তু এখানে আছে কয়টা? 10টা। 10টা থাকলে এটাকে আমরা বলি অষ্টক, অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে? যদি 8টা থাকে তাহলে অষ্টক পূরণ, বেশি হলে অষ্টক সম্প্রসারণ। কিন্তু স্যার যদি কম হয়, কারণ এরকম প্রশ্ন করার মানুষও তো আমাদের মধ্যে আছে, যদি কম হয় তাহলে কম হলে, কম হলে ওইটাকে বলে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন। ওই যে একটু আগে আমি এটা কিন্তু উদাহরণ দিয়েছিলাম BF3, এখানে অষ্টক সংকোচন ঘটেছে, অর্থাৎ 8-এর চাইতেও কম হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, তারপরে এই তথ্যটাও সঠিক। কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, অবশ্যই ফসফরাস, তার মানে সঠিক অ্যান্সার 3টা। গ্লুকোজ হলো, গ্লুকোজ C6H12O6, গ্লুকোজ হলো সমযোজী যৌগ, অবশ্যই। পানিতে দ্রবীভূত হয়, অবশ্যই গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়। তাপ ও বিদ্যুৎ পরিবাহী, না বাবা, এটা সমযোজী যৌগ হওয়ার কারণে এটি পানিতে দ্রবীভূত হয় ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। তার মানে সঠিক অ্যান্সার কি? 1 ও 2। নেক্সট, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এটি পানিতে দ্রবণীয়। আসলে কি দ্রবণীয়? তাহলে তো আমি একটু আগে শিখলাম না, CCl4, এই যে CCl4, এটা কি পানিতে অদ্রবণীয়। তার মানে একটা ইনফরমেশন আমরা
অলরেডি ভুল পেয়েছি, কই আচ্ছা, তার মানে পানিতে দ্রবণীয় এই কথাটা ঠিক না, ভুল। ইথেন ও ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় না, আমরা কিন্তু এটা জানি যে মিথেন এর সাথে ক্লোরিনের বিক্রিয়ায় CH3Cl প্লাস HCl উৎপন্ন হয়, দ্বিতীয় দফায় CH2Cl উৎপন্ন হয়, Cl2 উৎপন্ন হয়, তৃতীয় দফায় CH3 উৎপন্ন হয়, চতুর্থ দফায় গিয়ে CCl4 উৎপন্ন হয়। অর্থাৎ এই মিথেন থেকে উৎপন্ন হয় CCl4। কিন্তু আমার অপশনে কি দিয়েছে, আমার অপশনে দিয়েছে ইথেন, এখানে দিয়েছে দেখো ইথেনের কথা বলছে, ইথেনের কথা বলছে। তাহলে ইথেনের কথা যেহেতু বলতেছে, তার মানে এটাও ভুল, এটাও ভুল। তার মানে এটা কি সমযোজী বন্ধনে আবদ্ধ, অবশ্যই সঠিক। তার মানে 3 নম্বরটা সঠিক। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট, অ্যালুমিনিয়াম সালফেট অণুতে কয়টা পরমাণু থাকে? আমি বারবার বলতেছি, দেখছো এই জাতীয় প্রশ্ন কিন্তু বারবার আসতেছে, এই যে বিভিন্ন বোর্ডে আসছে, এটা একটা স্কুলে আসছে, এই স্কুলে আমি পড়েছিলাম, তোমরা অনেকে হয়তো জানো না, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, 2002 সালে আমি পড়েছিলাম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম এর যোজনী কত বাবা? 3। সালফেটের যোজনী কত? যৌগমূলক এটি, যোজনী হলো 2। তাহলে অ্যালুমিনিয়াম আর সালফেট পাশাপাশি বসাও, যোজনী চেঞ্জ করো। সালফেটের যোজনী, দুইজনের যোজনী 2 রকম, সালফেটের অ্যালুমিনিয়ামের কাছে দিলাম, অ্যালুমিনিয়ামেরটা সালফেটের কাছে দিলাম। এখন পরমাণু হিসাব করো, এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু আছে 2টা, সালফার আছে কয়টা? এখানে 1টা, তার মানে 3 একে 3। অক্সিজেন আছে কয়টা? এখানে আছে 4, 3 4 12, তাহলে টোটাল যোগ করলে হয় 12 আর 5 17। এই হলো 17। খুব কঠিন? পারলে কোনো জিনিসই কঠিন না, শুধু তোমার দরকার একাগ্রতা, ডেডিকেশন এবং কনসিস্টেন্সি। যদিও সবগুলো একই, এইগুলো মেনটেন করে তুমি পড়ো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে আর কি, এই হলো 5 অধ্যায়ের পড়ালেখা। 6 অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে হয়তো ভয় পাও, তুমি যদি আমাদের সাথে থাকো, তুমি 6 অধ্যায়ের পড়ার সময় বুঝতে পারবা আসলে 6 অধ্যায়টা কত সহজ। যদি একটু বুঝে বুঝে পড়া যায়, আমরা ইনশাল্লাহ 100 মার্কের অ্যান্সার এখান থেকে করতে পারবো। 100 মার্ক বলতে, যদিও তোমার এখানে MCQ 25 মার্ক, 25-এ 25 পাওয়া কি 100 মার্কস না? পার্সেন্টেজ অনুযায়ী তো অবশ্যই 100% রেজাল্ট। তো দেখা হচ্ছে 6 অধ্যায়ে। আল্লাহ হাফেজ।